আসসালামু আলাইকুম দর্শক। পদ্মা ব্যারেজ এবং তিস্তা নিয়ে কি ভারত খুব বেশি চিন্তিত, কিংবা ভারতের মাথায় কি এখন কূটনৈতিক কোনো চাল ঘুরছে কিনা, সেটিও কিন্তু বাংলাদেশে বর্তমানে সকল জায়গাতেই কিন্তু চর্চার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চায়নাতে গেলেন এবং চায়নাতে যাওয়ার পর তিস্তা নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং প্রায় ফাইনালাইজ হয়ে গেছে যে তিস্তা প্রকল্পটি এবং তিস্তা ব্যারেজটি এবং তিস্তা যে কিংবা আমরা যদি বলি তিস্তা ড্যামটি, সেটি কিন্তু চীন তৈরি করবে, এরকম একটা বিষয় প্রায় কনফার্ম হয়ে গেছে। এখন এরপরে সব থেকে বড় যে বিষয়টি আমি আমার আগের আলোচনায় আমি যেটি বলেছি সেটি হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যখন বলেছেন যে চায়না সফরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেতে পারেন। যেখানে ট্রাম্প গেছে চায়নার সাথে সাক্ষাৎ করতে, সেখানে তারেক রহমান কেন যেতে পারবেন না? এই ধরনের নানান ইস্যু বর্তমানে বাজারে কি সমাজের প্রত্যেকটি স্তরে স্তরে এই বিষয়টি আলোচনা হচ্ছে। তারপর আপনার বিএনপির নেতা অ্যানি এবং পানি সম্পদ মন্ত্রী তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। দর্শক, এই সকল ডেভেলপমেন্টস গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মাঠ বর্তমানে খুবই গরম। একই সঙ্গে আপনারা যদি দেখেন, ইঞ্জিনিয়ার মোশাররফ তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ঠিক তার পরপরই, তার জানাজার পরপরই আওয়ামী লীগের কিন্তু একটা বিশাল আমরা মিছিল দেখতে পেয়েছি চট্টগ্রামে। এই সকল ডেভেলপমেন্টস গুলো নিয়ে বাংলাদেশে যে মুহূর্তে কথা হচ্ছে, সেই মুহূর্তে একটি বড় প্রশ্ন যেটি জেগেছে সেটি হচ্ছে যে ভারতের মাথায় বা ভারতের কপালে কি চিন্তার ভাঁজ পড়েছে কিনা, কিংবা নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ কিনা, যেখানে চায়না তিস্তা করছে, বাংলাদেশ পদ্মা করছে, এই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ হচ্ছে, এই সকল বিষয় নিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটি দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে লালমনিরহাটে একটা বিমানবন্দর এবং কি বলে এয়ারফোর্সের একটা ঘাঁটি করার পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনাটিও কিন্তু চায়নার ফান্ডিং এ হচ্ছে। এই সকল ডেভেলপমেন্টস নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমান সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং বর্তমান সরকার কিন্তু নিজ দেশের স্বার্থে অনেকগুলো প্রকল্প নিয়েছে। এখন দেখার বিষয় প্রকল্পগুলো কতদিন চলতে পারে, কিংবা কতদিনে এটি কমপ্লিট হয়। পদ্মা ব্যারেজটি যেটি বলা হচ্ছে যে ৩৫,০০০ কোটি টাকার মধ্যে হবে, এবং সেটি ৭ বছর মেয়াদি, এবং ৭ বছর পরে প্রকল্পটি কমপ্লিট হবে। এখন আমাদের আসলে ভাববার বিষয় যে বিএনপি পরবর্তী টার্মের জন্য যে প্রকল্পটি হাতে নিয়েছেন, এই টার্মে তো সেটি সম্ভব হচ্ছে না, কিন্তু পরবর্তী টার্মের জন্য তার মানে এটা বিএনপির, আমি বলবো, এক প্রকার ভবিষ্যৎ এজেন্ডা, এবং এই ভবিষ্যৎ এজেন্ডাকে সামনে নিয়েই তারা চেষ্টা করবে আগামী নির্বাচনেও যেন তারা ক্ষমতায় যেতে পারে। কিন্তু সেই ক্ষমতায় যাওয়ার আগে আমাকে আসলে ভবিষ্যতের কথাটাই বেশি চিন্তা করতে হচ্ছে, যেহেতু ভারত একটা বড় দেশ, এবং সামনে ভারতকে সামনে রেখে কিংবা ভারতকে পাশে রেখে এত বড় বিষয় পরবর্তী নির্বাচনেও কতটুকু আপনার সাপোর্ট বিএনপির প্রতি যেতে পারে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে চায়নার সাথে ভারতের যেই বিষয়টি, সম্পর্কের জায়গাটি, সেটি খুব বেশি একটা ভালো না। বর্তমানে নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ঠিক তেমন একটা সুখকর নয়। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সঙ্গেও যখন বাংলাদেশ বলেই উঠলো শেষ মুহূর্তে যে চায়নার সঙ্গে তারা এই চায়না হচ্ছে তিস্তা করবে, আবার পদ্মা ব্যারেজ হচ্ছে, এই সমন্বয়ে আসলে ভারতের সঙ্গে সম্পর্কগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা ভাববার বিষয়। যেখানে তিস্তা বারবার অতীতে ভারত বারবার বলেছে যে তিস্তা ব্যারেজ তারা করবে, কিংবা তিস্তা প্রজেক্টটি তারা করবে, কিন্তু কখনোই কিন্তু সেটি আর মানে আশার আলো আমরা দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু সেটি হয়নি। সেটি একটা মহলে আলোচনা আছে যে এটা হয়তোবা ভারত তার নিজ স্বার্থেই, তখনকার সরকার যে ভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তখনকার সরকার বা সবাই মিলেই হয়তোবা সেটি আসলে চাইলেই
হইতে পারতো, কিন্তু হয় নাই। এখন এই যে প্রকল্পটি দাঁড়াচ্ছে, এই প্রকল্পটি দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশের সুফল কোথায়, বাংলাদেশের আসলে সমস্যাগুলো কোথায়? দেখুন, বাংলাদেশের পুরোটাই সুফল। বাংলাদেশের একটা হচ্ছে অনেকেই অনেক লজিক দাঁড় করাচ্ছে, কিন্তু সেই লজিক আসলে কতখানি হবে বা কি আসবে বিষয়, সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু পদ্মা ব্যারেজ যখন করা হচ্ছে, দ্যাট মিনস আপনার একটা বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করেই পদ্মা ব্যারেজ করা হচ্ছে এবং তিস্তা করা হচ্ছে, যেন নদী প্রবাহ ঠিক থাকে। তিস্তা ব্যারেজ যখন করা হবে তখন চায়না কিন্তু আপনার নদীর যে গভীরত্ব সেটিকেও কিন্তু তারা মাথায় রেখেই কিন্তু সেটি করবে। আপনাদের একটা তথ্য জানার কথা যে এই তিস্তার তিস্তার যে পানি প্রবাহিত হয়, সেই পানিটি কিন্তু এক মানে চায়নার থেকে শুরু হয়েছে, চায়না থেকে শুরু হয়ে ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে। তো এখন বাংলাদেশের যে সমস্যাগুলো দাঁড়ায় সেটা হচ্ছে, বাংলাদেশের যখন পানি দরকার হয় তখন ভারত পানি দেয় না, ভারত তখন পানি জমাট করে। যখন বাংলাদেশের পানির দরকার হয় না তখন ভারত সেই পানি ছেড়ে দেয় নিজ স্বার্থে, তখন বাংলাদেশে বন্যা বন্যা হয়ে যায়। তো এই সকল বিষয়গুলো নিয়ে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে আপনার আমি বলবো যে আহ, একটা ডিসঅ্যাডভান্টেজ, কিংবা বাংলাদেশের এই জায়গাগুলোতে বাংলাদেশের অনেক বেশি ক্ষতি হচ্ছে, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে ওই অঞ্চলের মানুষদের জন্য একটা বিশাল ক্ষতি হচ্ছে, বাংলাদেশের এতে কোনো লাভ হচ্ছে না। এখন বাংলাদেশের লাভের কথা চিন্তা করি বর্তমান সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছে সেটি বাহবা পাচ্ছে, এবং বাহবা পাওয়ার পাশাপাশি যেটি হয়েছে যে দেশের আপামর জনগোষ্ঠী বিএনপিকে কিন্তু একটা পজিটিভ নজরে দেখছে। এবং এট দ্য সেম টাইম আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলোতে চোখ বোলাই, আমরা কিন্তু দেখতে পাবো যে বিএনপির পক্ষে একটা মানুষ কিন্তু লেখালেখি করছে। যদি এই প্রকল্পটি বিএনপি করতে পারে, মানে পদ্মা ব্যারেজের কথা বলছি, যদি বিএনপি প্রকল্পটি করতে পারে তাহলে কিন্তু বিএনপি একটা বড় সাপোর্ট দেশের মানুষের পেয়ে যাবে। এটা দেশের স্বার্থেই করা হয়েছে। এবং অ্যানি সাহেবের একটা যেই কথা, মন্ত্রী অ্যানির যে কথা, সেটি হচ্ছে যে ভারতের থেকে আমার পারমিশন, ভারতের সঙ্গে এই ব্যাপারে কথা বলার কিছু নাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার যেটা স্পষ্ট বার্তা দিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কি করব সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং এর অভ্যন্তরীণ বিষয়ের যে বিষয় আলোচনাগুলো আছে সেগুলো আমার ভারতের সঙ্গে করার কিছু নাই, সেটা আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব। কিন্তু হ্যাঁ, একটা বিগার পিকচারে যদি আমরা দেখি বা দুই দেশের ব্যবসা বাণিজ্য অন্য খাতে যদি দেখি, সেখানে ভারতের সঙ্গে আমাদের কথা বলা, আলোচনার অনেক কিছুই আছে। এখন প্রতি পদে পদে আসলে ভারতের চিন্তার কারণটি কোথায়? আসলে ভারতের চিন্তার কারণটি কিন্তু বাংলাদেশ পদ্মা ব্যারেজ করছে সেটা না। বাংলাদেশের চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশের নতুন সরকার কিন্তু তার যেই সম্পর্ক, তার সম্পর্ক কিন্তু বহুমুখী করেছে। মানে হচ্ছে ভারতকে ভারতের দিকেও তার মুখ আছে, কিন্তু ভারত ছাড়াও এই অঞ্চলের, আপনি যদি বলেন নেপাল, এই অঞ্চলের আপনি যদি বলেন ভুটান, শ্রীলঙ্কা, আম, তারপর হচ্ছে চীন, পাকিস্তান, মানে সকলের সঙ্গে একটা সম্পর্ক, একটা সুসম্পর্ক, একটা বহুমুখী সম্পর্ক কিন্তু এই সরকার করতে চাইছে। কারণ এই সরকারের একটা মূল প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা। এবং সার্ক পুনরুজ্জীবিত হলেই এই অঞ্চলের মানুষের মধ্যে আপনার একটা সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্য, একটা বিশাল বড় একটা বলতে পারেন লাভ এই অঞ্চলের হবে। আপনি দেখেন আহ আসিয়ানের কথা, আসিয়ান তারা নিজেরা কিন্তু একটা বিশাল বড় ব্যবসায়িক হাব হয়ে উঠেছে। সার্ককে যদি পুনরুজ্জীবিত করা যায় তাহলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সকল কিছু কিন্তু একটা বিশাল আকারে কিন্তু আপনার বলতে পারেন যে বুম করবে, মানে একটা বিশাল আকার ধারণ করবে। এট দ্য সেম টাইম চায়না যখন এই অঞ্চলে বাংলাদেশের উপরে যখন চায়নার ইনভেস্টমেন্ট দিনকে দিন বাড়ছে, চায়না যখন একটা বড় প্রজেক্ট হাতে নিয়ে নিচ্ছে, চীন এই তিস্তা ব্যারেজের কথা, আমি তিস্তার কথা বলছি, কিংবা আপনার লালমনিরহাট এয়ারফোর্স ঘাটির কথা, এয়ার ফোর্সের ঘাটির কথা যদি আমরা বলি, তাহলে এই ধরনের যে বড় বড় স্ট্র্যাটেজিক যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলোর কারণেই কিন্তু বা এই চুক্তিগুলোর কারণে কিন্তু ভারতের মাথায় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেন? স্ট্র্যাটেজিক্যালি ভারত ভাবছে যদি বাংলাদেশে চায়নার প্রভাব বাড়ে তাহলে এই অঞ্চলের থেকে ভারতের তথ্য
নিয়ে নেয়া, চায়না ভারতের তথ্য নিয়ে নিতে পারে এবং এটা চায়নার জন্য খুব সহজ হয়ে যাবে তখন। এবং সেই জায়গার থেকে আপনি যদি আবার দেখেন স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাটি, যে শিলিগুড়ির করিডোর হয়ে অরুণাচল প্রদেশ কিংবা সেভেন সিস্টার যেদিক দিয়ে অরুণাচল প্রদেশের সাথে যেখানে হচ্ছে আপনার চায়নার একটা বর্ডার রয়েছে এবং চায়নার দাবি করে যে অরুণাচল প্রদেশ এটি হচ্ছে চায়নার একটা প্রদেশ বা চায়নার একটি অঙ্গরাজ্য। তো সেই জায়গাতে স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে কিন্তু ভারতের মানে মাথায় কিন্তু একটা চিন্তার ভাঁজ। এবং আমি খুব বেশি যেটি বিশ্বাস করি যে ভারত কিন্তু খুব গভীরভাবে পর্যালোচনা করছে। আমরা দেখেছি যে সম্প্রতি নয়াদিল্লি থেকে কিন্তু একটা বার্তা এসছে যে বাংলাদেশের যে মুভমেন্ট সেটি কিন্তু ভারত গভীরভাবে পর্যালোচনা করছে। এবং দেখুন, একটা কথা না বললেই নয়, ভারতের ভেতরে অনেক এক্সপার্টস আছে, সাবেক ডিপ্লোম্যাটসরা আছে, তারা কিন্তু বহু বারবার করে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে ভারত যদি বাংলাদেশের সঙ্গে রিজিড থাকে, মানে হচ্ছে খুবই একটু দূর দূর ভাব কিংবা গভীরতা তারা যদি ঠিক না করতে পারে, তাহলে এটি ভারতেরই ক্ষতি হয়ে দাঁড়াবে। তো এই যে ভারতের ক্ষতি, এটা ভারত আপনার এটা ঠিক করে ফেলতে পারে। আপনি যদি দেখেন যে ভিসা ইস্যুস গুলো, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে এখন বর্তমান সরকার পাল্টেছে, সবকিছু মিলিয়ে যদি ভারত নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলো খুব জলদি সুরাহা করা সম্ভব। অন্যথায় ভারতের মতো একটা বন্ধুপ্রতিম দেশ, তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে, সেটি কারোর জন্যই কাম্য নয়। কিন্তু বাংলাদেশের ভেতরে একটা শ্রেণী আছে ভারত বিরোধী মেন্টালিটি, যেই ভারত বিরোধী মেন্টালিটি যেটি, সেটি কিন্তু চড়াও হতে থাকবে এবং যেই চড়াও হওয়াটা কিন্তু ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমি মনে করছি। অতএব ভারত যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে যদি এটি নিয়ে আলোচনা করতে পারে, আমার কাছে মনে হয় দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ভারত বারবার বলছে পিপল টু পিপল কানেকশন, এই পিপল টু পিপল কানেকশন কিন্তু মোটেও হচ্ছে না। আপনি যদি দেখেন যে সম্প্রতি আহ, আপনার ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হয়নি, তারপর বাংলাদেশের থেকে মেডিকেল ভিসার জন্য একজন ইনফ্লুয়েন্সার গেছে, তাকে নিয়ে কি বক্তব্য দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব বাংলাদেশ অবজার্ভ করছে এবং বাংলাদেশও যেমন অবজার্ভ করছে, ভারত অবজার্ভ করছে। তো এই সব কিছু মিলিয়ে ভারতের কিন্তু আপাতত চিন্তার কারণ ডেফিনেটলি আছে, কিন্তু ভবিষ্যতে এই চিন্তার কারণটি কিন্তু পাল্টে যেতে পারে ভারতের ভারতের পদক্ষেপের পরেই। অতএব ভারতের নেক্সট পদক্ষেপ কি হবে সেটি ডিপেন্ড করছে ভারতের পররাষ্ট্র নীতির উপরে। আমরা আশা করছি, আমরা আশা করব যে ভারত সামনে কি স্টেপ নেয় সেটি ডেফিনেটলি পজিটিভ যেন হয়। সেই পজিটিভ এবং ভারতের নতুন হাই কমিশনার তিনি যখন বাংলাদেশে আসবেন, প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি আমরা দেখার অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ।